আসসালামু আলাইকুম। ক্লাস 10 তোমাদের আগের ক্লাসে লম্ববৃত্তাকার চোঙ এই চ্যাপ্টারটির সূত্রের আলোচনা এবং তার ব্যবহার কিভাবে করতে হয় সেগুলো দেখানো হয়েছিল। আজকে আমরা পাটিগণিতের চক্রবৃদ্ধি সুদ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনায় থাকব। দেখো, চক্রবৃদ্ধি সুদ এই চ্যাপ্টারটি আলোচনা করার সময় আমাদের অবশ্যই সুদ আসলে জিনিসটা কি সেটা আমাকে জানতে হবে। সুদ বাস্তবে দুই ধরনের। সুদটা দুই ধরনের, একটা হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, সরল সুদ এটাও তোমাদের একটা পাটিগণিতের একটা চ্যাপ্টার, এটা নিশ্চয়ই তোমরা ভালো করে তৈরি করে রেখেছো। তা সরল সুদের ক্ষেত্রে আমরা বুঝতে পেরেছি যে একটা আসল, সেই আসলের উপর যে সুদ ধার্য হয় সেটাকে আমরা সরল সুদ বলে থাকি। ঠিক আছে, এবং এর সূত্রটাও আমাদের জানা আছে যে আই সমান PRT/100। এটা হচ্ছে সরল সুদ কিভাবে নির্ণয় করতে হয়। এর সূত্রটা PRT/100। পি হচ্ছে আসল, আর হচ্ছে বার্ষিক সুদের হার, টি হচ্ছে সময় বাই 100। ঠিক আছে, আর আইটা হচ্ছে ইন্টারেস্ট। তো এই সূত্র সাহায্য নিয়ে আমরা সরল সুদ আমরা নির্ণয় করতে পারি। এখন দেখো, চক্রবৃদ্ধি সুদ, আসলে চক্রবৃদ্ধি সুদটা আসলে কি? চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে যে আমরা বলি না যে সুদের সুদ নেওয়া হয় যেটা, সেগুলোকে বলা হচ্ছে চক্রবৃদ্ধি, অর্থাৎ চক্রাকারে বৃদ্ধি হচ্ছে। যেমন ধরো, এই চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করার সময় আমাকে কি রকম পদ্ধতি অবলম্বন করতে হয়। তো চক্রবৃদ্ধি সুদ যখন আমরা নির্ণয় করতে যাব, তাহলে আমাকে জানতে হবে চক্রবৃদ্ধি সুদ আসলেটা কি। না, কোনো একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে, কোনো নির্দিষ্ট সময়ের ব্যবধানে যে সুদটা পাচ্ছ, সেই সুদটা আসলের সঙ্গে যুক্ত হয়ে আবার পরবর্তী সময়ে সেটাকে আসল হিসাবে গণ্য করতে হয়। তারপরে নির্দিষ্ট সময়ের ব্যবধানে যে প্রাপ্ত সুদটা পাবো, সেই সুদটা কি বলা হবে? চক্রবৃদ্ধি সুদ। যেমন ধরো, একটা উদাহরণের সাহায্যে আমরা বুঝাই জিনিসটা। যেমন ধরো 100 টাকার আসল ছিল, সুদের বার্ষিক হার আছে 10%, এবং সেখানে বলা হয়েছে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে 100 টাকা আসল ছিল, তাহলে আসলটা দেখো, আসল 100 টাকা। ঠিক আছে, এবার আসল 100 টাকা হয়েছে, তাহলে প্রথম বছর 10% সুদ পাচ্ছে সে। সুদের সময়টা আছে কত? 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত? তা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করার সময় আমাকে প্রথম বছরে সুদ কত টাকা পাচ্ছি সেটা দেখব। দেখো, প্রথম বছরে সুদ হবে 10%, মানে হচ্ছে 100 টাকার উপর 10%। তাহলে 100 টাকার উপর 10% মানে 10/100। ঠিক আছে, আর 1 বছর আছে বলে তাহলে 100 কাটলে দেখো 10 টাকা সুদ হচ্ছে, তাহলে এখানে হবে 10 টাকা সুদ। ঠিক আছে, তাহলে এটা হলো প্রথম একটা ধাপ, যে আসল টাকার সঙ্গে প্রথম বছরের সুদ আমরা যোগ করব, দিয়ে যে সুদটা পাবো এটা দ্বিতীয় বছরের আসল। দ্বিতীয় বছরের এটা হবে আসল টাকা। আসল টাকা কত হয়ে যাবে তখন? 110 টাকা হয়ে যাবে। 110 টাকা হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে আসলটা হচ্ছে 100 টাকা। এবার প্রথম বছরে সে 10% সুদ পেয়েছে বলে 10 টাকা যোগ হয়ে 110 টাকা হয়েছে। দিয়ে যে দেখো, পরবর্তী সময়ের জন্য
এইটা কিন্তু আসল থেকে গেল, 110 টাকাটা আসল হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো দ্বিতীয় বছরের আবার কত পার্সেন্ট সে সুদ পাবে? 10% সুদ পাবে। বার্ষিক, যেহেতু বার্ষিক সুদের হারটা 10% আছে, তাহলে 10% সুদ হবে। তাহলে 10% সুদটা কার উপর হবে? আর এই 100 টাকার উপর হবে না, এখন হবে এই আসলটার উপর। তাহলে 110 টাকার উপর 10% সুদ। এখানে হিসাবটা তোমরা পাশে করে নেবে, 110-এর উপর 10%। 10% মানে 10/100। ঠিক আছে, দেখো দুটো শূন্য কেটে দিলাম, সমান 11 টাকা হলো। ঠিক আছে, তাহলে এখানে 11 টাকা সুদ পাচ্ছি। এবার দেখো আমাদের হিসাবটা বলেছে 2 বছরের শেষে চক্রবৃদ্ধি সুদ কত হবে। তাহলে আমরা দেখো এটা হচ্ছে প্রথম বছর, এটা হলো দ্বিতীয় বছর, তাহলে 2 বছর হয়ে গেল। এবার আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ 2 বছর শেষে সমূল চক্রবৃদ্ধি। 2 বছর শেষে, 2 বছর শেষে এটা হবে সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি সমান কত? যোগ করলে দেখবে 121 টাকা পাবে। তাহলে সমূল চক্রবৃদ্ধি, আবার আমাকে একটা জিনিস শিখতে পারলাম, সমূল চক্রবৃদ্ধি কি? সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে যে কোনো মূলধন এবং চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে বলা হয়। কোনো মূলধন এবং তার চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে বলা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। তাহলে এখানে দেখো সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 121 টাকা। তাহলে সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে কি না, ওর সঙ্গে আসল টাকা যুক্ত হয়ে আছে এবং চক্রবৃদ্ধি সুদটাও তার সঙ্গে যুক্ত হয়ে আছে। 121 টাকাটা হয়েছে সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ আসলের সঙ্গে তার চক্রবৃদ্ধি সুদটাও যোগ হয়ে আছে, দিয়ে 121 টাকাটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। তাহলে এখানে দেখো আমরা যদি আসলটা তো আমরা জানি, এই 100 টাকা তো আসল জানি, তাহলে এই আসলটা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আসল বিয়োগ করে দেওয়া হয়, তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। ঠিক আগেও আমরা শিখেছিলাম যে সবৃদ্ধি মূল, অর্থাৎ সবৃদ্ধি মূল সেটাও হচ্ছে কি সুদ প্লাস আসল, অর্থাৎ সরল সুদের ক্ষেত্রে আসল এবং সুদ যুক্ত হয়ে সেটা সবৃদ্ধি মূল অর্থাৎ সুদ আসল বলা হয়। সেই সুদ আসল থেকেও যদি আমরা আসলটা বিয়োগ করে দিই, তাহলে আমরা সুদ পাবো। সেই একই নিয়মে আমরা যদি সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আসলটা বিয়োগ করে দিই, তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদটা পাবো। তাহলে এক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ কত হবে? দেখো চক্রবৃদ্ধি সুদ কত হবে না, 121 টাকা থেকে সমূল চক্রবৃদ্ধি থেকে আসল টাকাটা বিয়োগ, সমান দেখো 21 টাকা। বুঝতে পেরেছ? তাহলে সমূল চক্রবৃদ্ধিটা হলো কি না, আসল টাকার সঙ্গে চক্রবৃদ্ধি সুদটা যুক্ত হয়ে যেটা পাওয়া যাবে সেটাকে বলা হবে সমূল চক্রবৃদ্ধি। আর এই সমূল চক্রবৃদ্ধি থেকে যদি তুমি আসলটা বিয়োগ করে দাও, তাহলেই তুমি চক্রবৃদ্ধি সুদটা পাবে। ঠিক আছে, দেখো এটার ক্ষেত্রে যদি আমাদের সরল সুদ আমরা নির্ণয় করতাম, তাহলে আমরা কি পাবো সেটা আমরা দেখি। দেখো সরল সুদের ক্ষেত্রে আমরা জানি I সমান P/100, আই ইন্টারেস্ট, অর্থাৎ সুদটা আমরা কত পাবো? পিটা হচ্ছে আসল, আর হচ্ছে বার্ষিক সুদের হার, আর টি হচ্ছে সময়, নির্দিষ্ট সময়, আর বাই 100। এই 100টা আসছে, আর পার্সেন্ট থাকার জন্য 100টা। ঠিক আছে, এবার দেখো পিটা কত, আমরা 100 টাকা ধরেছি আসল, 100 লিখে দাও। আরটা কত, 10% ধরেছি, 10% লিখে দাও, 10 হয়েছে। টিটা কত না, সময়টা কত, দেখো এখানে 2 বছর, এখানে 1 বছর, এখানে 1 বছর, 2 বছর শেষে সময়টা 2 বছর, 2 লিখে দাও বাই 100। আমরা কাটলে পাচ্ছি কত, 20 টাকা। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি একই নির্দিষ্ট সময়ের ব্যবধানে যদি আমরা সেটা সরল সুদ নির্ণয় করতে যাই, তাহলে আমরা পাবো সুদটা হচ্ছে 20 টাকা। কিন্তু এখানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা পাচ্ছি কত, 21 টাকা। তাহলে দেখো দুই সুদের পার্থক্য আমরা একটা লক্ষ্য করতে পারছি। এখানে সরল সুদের ক্ষেত্রে আমরা 20 টাকা পাচ্ছি, কিন্তু একই সময়ে একই আসলের উপর আমরা চক্রবৃদ্ধি যখন সুদ নির্ণয় করছি, তখন দেখতে পাচ্ছি যে তার
সুদটা একটু বেশি হচ্ছে। এই বেশি হওয়ার কারণটাই বাকি, এই বেশি হওয়ার কারণটা হচ্ছে প্রধান কারণটা হচ্ছে যে এই সুদগুলো, এই যে সুদটা আছে আমরা প্রথম বছরে যে সুদটা পেয়েছি, পরবর্তী সময়ে সেই আসলটা সুদের সঙ্গে আসলটা যুক্ত হয়ে পরবর্তীতে আসলে পরিণত হয়েছে। অর্থাৎ প্রতি বছর তার আসল পরিবর্তন হয়ে যাচ্ছে, আর প্রতি বছর আসল পরিবর্তন হয়ে যাওয়ার জন্য তার দেখো সুদের পরিমাণটা একটু বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এর ক্ষেত্রে দেখো যে এই আসল পি, এই আসল কিন্তু একটা নির্দিষ্ট সময় এই আসলটা কিন্তু আমরা কি করতে পেরেছি না, এই আসল কখনোই এর পরিবর্তন হবে না, কখনোই সরল সুদের ক্ষেত্রে আসল পরিবর্তন হচ্ছে না। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে দেখো আসল প্রতি বছর পরিবর্তন হয়ে যাচ্ছে, প্রতি বছর পরিবর্তন হয়ে যাচ্ছে। সেই কারণে দেখো চক্রবৃদ্ধি সুদটা দেখো কি হচ্ছে, সামান্য পরিমাণও বেড়ে যাচ্ছে। ঠিক আছে, কখন চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সমান হয়ে যাবে? কখন চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ কখন সমান হবে না, দেখো যদি আমরা এক বছরে হিসাব করি, এক বছরে যদি আমরা হিসাব করি তাহলে দেখতে পাবো তার চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পরিমাণটা সমান হয়ে যাবে। কেন না, দেখো আমরা যদি এটা 2 বছরে বুঝতে পারলে, এটা যদি আমরা এক বছরের করি, এক বছরের শেষে চক্রবৃদ্ধি সুদ করি, তাহলে এখানে কত চক্রবৃদ্ধি সুদ হবে বলো তো? এখানে দেখো তাহলে এখানে সমূল চক্রবৃদ্ধি, এক বছরে হিসাব করছি তাহলে এখানে আমরা সমূল চক্রবৃদ্ধি লিখবো, এটাই হচ্ছে তখন সমূল চক্রবৃদ্ধি এক বছরের ক্ষেত্রে। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ কত হবে? চক্রবৃদ্ধি সুদ কত হবে না, 110 টাকা থেকে 100 টাকা তখন বিয়োগ করে দেবে, সমান 10 টাকা। ঠিক আছে, এবার দেখো ওই এক বছরে আমরা এখানে এক বছরের সময়ে আমরা সরল সুদ বার করব, তাহলে এক বছরের ক্ষেত্রে সরল সুদ হবে দেখো 10 টাকা। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, সমান পাচ্ছি। তাহলে নির্দিষ্ট সময় বলতে এক বছরের উল্লেখ করা যদি থাকে, এক বছর যদি উল্লেখ করা থাকে তাহলে দেখতে পাবো যে সেখানে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পরিমাণটা সমান হয়ে যাবে। ঠিক আছে, কারণ আসল 100 টাকা, সুদের বার্ষিক হারটাও 10%, সেক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ সমান পাবো। কিন্তু একের অধিক যখনই চলে যাবে সময়টা, তখন কিন্তু আমাদের অবশ্যই চক্রবৃদ্ধি সুদটা বেশি হবে, কারণ চক্রবৃদ্ধি সুদ সময় আমরা প্রতি বছর তার আসলটা কি হচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে, আসলটা তার পরিবর্তন হয়ে যাওয়ার জন্য চক্রবৃদ্ধি সুদটা কি হচ্ছে, সামান্য পরিমাণ বেড়ে যাচ্ছে। বুঝতে পারছো এটা? এবার আমরা দেখো এই যে এইরকম ভাবে আমরা দেখালাম, এইরকম দেখানোর সময় আমাদের মনে হতে পারে না যে স্যার যেমন সরল সুদের ক্ষেত্রে I সমান PRT/100 এই যে সূত্র ব্যবহার করছি, এই সূত্রর সাহায্য নিয়ে আমরা তো খুব সহজেই অঙ্কগুলো করতে পারছি। তো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি কোনো সূত্র নেই? অবশ্যই আছে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কিভাবে সূত্রগুলো ব্যবহার করছি সেগুলো তোমাদের আজকে একটু আলোচনায় থাকবো। যেমন চক্রবৃদ্ধি সুদ, এই চক্রবৃদ্ধি সুদের সময় আমাদেরকে মনে রাখতে হবে যে চক্রবৃদ্ধি সুদটা সময় আলোচনায় আমাকে আসতে হবে, সেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। এই সমূল চক্রবৃদ্ধি সূত্র তোমাদের জানা আছে। সমূল চক্রবৃদ্ধি, এই সমূল চক্রবৃদ্ধির সূত্রটা কি? এই সমূল চক্রবৃদ্ধির সূত্র হচ্ছে P × 1 + R/100 × n। এইটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধির সূত্র। এখন আমাকে জানতে হবে পি আর টি এইগুলো কি জিনিসগুলো, পি আর এন এই জিনিসগুলো কি। পিটা হলো, পি হচ্ছে আসল বা মূলধন, এখানে পি হলো আসল বা মূলধন, বুঝতে পেরেছ? আর হলো বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার। আর এন হলো পর্ব বিশিষ্ট সময়, পর্ব বিশিষ্ট সময়। ঠিক আছে, ওখানে টিটা হচ্ছে সময়, এখানে হচ্ছে এনটা হচ্ছে পর্ব বিশিষ্ট সময়। ঠিক আছে স্যার, পর্ব বিশিষ্ট সময়টা কি?
পর্ব বিশিষ্ট সময় আসলে কি? দেখো, আমরা সরল সুদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় দেয়া থাকে, সেই নির্দিষ্ট সময়ের ব্যবধানে আমরা কি করি, তার সুদ নির্ণয় করি। এখানে আমাদের নির্দিষ্ট সময়, এখানে এন বলতে নির্দিষ্ট সময়টা নয়, এখানে এন হচ্ছে পর্ব বিশিষ্ট সময়। যেমন 2 বছর শেষে মানে হচ্ছে প্রথম বছরের সুদটার সঙ্গে আসল যুক্ত হয়ে পরবর্তী বছরের জন্য সেটা আবার নতুন আসল হচ্ছে। যদি এটা 3 বছরের হয় তাহলে দ্বিতীয় বছরের শেষে কত হচ্ছে সেটা আবার যুক্ত হয়ে নতুন আসল হবে। তৃতীয় বছরে আবার কত টাকা সুদ হচ্ছে যুক্ত হয়ে সেটা হবে, একেবারে তৃতীয় বছরের শেষে সেটা সমূল চক্রবৃদ্ধি হবে। বুঝতে পেরেছো? তাই এই যে এই পর্ব বিশিষ্ট সময়টা আসলে কি? এই পর্ব বিশিষ্ট সময়টা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কত বছর ধার্য করা হয়? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তোমাদের চ্যাপ্টার হিসাবে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমাদের 3 বছর, অর্থাৎ 3 বছরের বেশি তোমাদের সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করতে দেওয়া হবে না, বা চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে দেওয়া হবে না। 3 বছরের মধ্যেই তোমাদের সীমাবদ্ধ থাকবে। তো এই পর্ব বিশিষ্ট সময়গুলো, সুদের পর্বটা কত সময়ের মধ্যে উল্লেখ করা থাকে, এটা আমার একটা ভাইটাল প্রশ্ন। যে এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে যে পর্ব বিশিষ্ট সময়টা আমাদের কত সময়ের মধ্যে ধার্য করা হয়। হয়েছে? তাহলে সেই পর্ব বিশিষ্ট সময়টা ধার্য করা হয় 3 মাস অন্তর, 3 মাস অন্তর এরকম লেখা থাকতে পারে, 6 মাস অন্তর লেখা থাকতে পারে, আর 1 বছর অন্তর। সাধারণত যে প্রশ্নগুলোতে আমরা চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করব, সেখানে যদি কোনো উল্লেখ না থাকে, যেমন ধরো তোমাদের বইয়ের অঙ্ক আমরা একটা বলি যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 1400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে এখানে দেখো সময়টা 2 বছর উল্লেখ করা আছে, বার্ষিক সুদের হারটা 5% বলা হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাকে পর্ব বিশিষ্ট সময়টা 1 বছর হিসাবে ধরে নিতে হবে। ঠিক আছে? আর যদি ধরো বলা থাকে অঙ্কতে যে 3 মাস অন্তর বার্ষিক সুদের হার, এরকমভাবে তোমাদের অঙ্ক দেখবে বইয়েও আছে, সেই বইগুলো তোমাকে একটু ফলো করবে। যেমন ধরো 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয় 6 মাস অন্তর অন্তর, অর্থাৎ আমরা যে হিসাবগুলো করছিলাম 1 বছর অন্তর অন্তর, প্রথম বছরে আসল কত, সুদ কত, দ্বিতীয় বছরে তার আসলটা কত হবে, এরকমভাবে যে হিসাবটা করছিলাম, সেই রকম 6 মাস অন্তর অন্তর হতে পারে, আবার 3 মাস অন্তর অন্তর হতে পারে। সেক্ষেত্রে কিন্তু সুদের সমূল চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদটা কিন্তু একটু পরিবর্তন হবে। ঠিক আছে? সেই সূত্র তোমাদের আমরা দেখাবো। তো এটা হলো আমাদের যদি সময় উল্লেখ করা থাকে যে 1 বছর অন্তর, পর্ব বিশিষ্ট সময়টা 1 বছর অন্তর অন্তর আছে, তাহলে তখন আমাকে এই সূত্র সাহায্য নিয়ে আমাকে কি করতে হবে? অঙ্কগুলো করতে হবে। আর 3 মাস অন্তর বা 6 মাস অন্তর যদি বলে দেওয়া থাকে, তোমাদের বেশ কয়েকটা উদাহরণ অঙ্ক আছে এবং কয়েকটা তোমাদের দেখবে অনুশীলনের অঙ্ক আছে, যেমন 18 দাগে এবং 19 দাগে যে অঙ্কগুলো আছে সেগুলো দেখবে 6 মাস অন্তর দেও বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদ। 6 মাস অন্তর বলে দিয়েছে, তার মানে সেখানে তোমাকে সুদের পর্বটা আমাকে বার করতে হবে, সেটাও তোমাদের আলোচনায় থাকবো। ঠিক আছে? তা আমাদের মনে রাখতে হবে যে সমূল চক্রবৃদ্ধি সূত্র হচ্ছে P × 1 + R/100 × n। এই সূত্র সাহায্যে আমরা সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করতে পারবো। বুঝতে পেরেছ? এখানে সুদের পর্বগুলো সাধারণত 1 বছর হিসাবে ধরা হয়ে থাকে। ঠিক আছে? এই সূত্রটা সাধারণত আমরা 1 বছর হিসাবে ধরে থাকি। এখানে যদি বলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে এই n এর জায়গায় তখন 2 বসাবে, 3 বছরে বললে 3 বসাবে। ঠিক আছে? বুঝতে পারছো?
ধরো কখনো কখনো অঙ্কই থাকতে পারি যে স্যার 2.5 বছরের সুদ আমরা চক্রবৃদ্ধি সুদ কিভাবে নির্ণয় করব। 2.5 বছরের ক্ষেত্রে আমরা সমূল চক্রবৃদ্ধি সূত্র আমরা কিভাবে নির্ণয় করব। তখন আমাকে দুটো ভাগে ভাগ করতে হবে, অঙ্কটাকে দুটো ভাগে ভাগ করতে হবে। যে প্রথমে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সূত্রটা, এই সূত্রটাকে ব্যবহার করে প্রথমে 2 বছরের সমূল চক্রবৃদ্ধিটা নির্ণয় করবে। তাহলে যে সমূল চক্রবৃদ্ধিটা পাবে সেটা হচ্ছে আসল, সেটা হবে আসল টাকা। ঠিক আছে, এই আসল টাকার উপর যে আসল টাকা হবে, এখানে আমরা সময়টা এবার পাবো হাফ বছর, বাকি যে 2.5 বছর বলেছে, বাকি যে হাফ বছর আছে সেই হাফ বছরের, আর এটা হচ্ছে সময় বা টি, আর একটা হচ্ছে বার্ষিক সুদের হার, আরটা দিয়ে আছে, ধরো আমি ধরলাম 10%। তো এই জায়গাটা থেকে আমাকে তখন আর চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের সূত্র ব্যবহার করতে পারবো না, তখন আমাকে এখানে সরল সুদ, এইটার উপর সরল সুদ নির্ণয় করবে। আসল টাকাটা যেটা পাবে এবং টি এবং আর এখানে যেটা পাবে সেখানে সরল সুদটা হিসাব করবে। এই সরল সুদটার সঙ্গে সরল সুদটা যেটা পাবে আর এই আসলটা যোগ করে দিলে আমরা পেয়ে যাব সমূল চক্রবৃদ্ধি। ঠিক আছে, সেটা 2.5 বছরের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা সমূল চক্রবৃদ্ধিটা আমরা পেয়ে যাব। সেই সমূল চক্রবৃদ্ধি থেকে তুমি যদি এবার আসলটা যদি বিয়োগ করে দাও তাহলে চক্রবৃদ্ধি সুদ পাবে। আর সেখানে যদি তোমাকে সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করতে বলে তাহলে সমূল চক্রবৃদ্ধিটাই